পৃষ্ঠতলীয় রসায়ন ভিডিও নাম্বার 2। তো আমরা এবার চলে আসছি অধিশোষণ কাকে বলে। তো ডেফিনেশন তো আমরা বই থেকে পড়বো, কিন্তু তার আগে যেটা বুঝে নেওয়ার ছবির দিক থেকে আমরা একটু তুলনামূলকভাবে জিনিসটাকে বুঝবো। অর্থাৎ ধরো আমরা এখানে প্রথমেই তুলনা করব অধিশোষণ এবং শোষণের মধ্যে। শোষণ আমরা জানি যে ধরো এইটা এমন একটা অংশ যেটা শোষণ করছে, যেমন স্পঞ্জ জলকে শোষণ করে, এই ধরনের অংশ। এবং এই যে লাল রঙের কণাগুলোকে দেখাচ্ছে সেগুলো শোষিত অংশ। তাহলে এরা এই শোষকের ভেতর অবধি ঢুকে যেতে পারছে, এইটাই হচ্ছে শোষণ। ডেফিনেশন আমরা পরে দেখাচ্ছি। কিন্তু অধিশোষণের সঙ্গে এর ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে অধিশোষক যে জিনিসটা তার ঠিক বাইরের লেয়ারের অ্যাক্টিভ সাইট বলে একটা জিনিস আছে। অ্যাক্টিভ সাইট মানে যেখানে অধিশোষিত হয়ে আটকে যেতে পারে কণাগুলো। ঠিক তার মানে এরা যেমন ভেতরে ঢুকে পড়ছে কণাগুলো, এই কণাগুলো কিন্তু এই ধরনের অধিশোষকের ভেতরে ঢুকবে না, জাস্ট বাইরে বাইরে লেয়ার তৈরি করবে যেখানে অ্যাক্টিভ সাইট রয়েছে, অর্থাৎ যেখানে শোষিত হওয়ার জায়গা রয়েছে। ছবি দেওয়া আছে তোমাদের বইয়েতে, দেখে নাও। এইভাবে আরো ডিটেলসে ছবি দেওয়া আছে। সেটা হচ্ছে এই ছোট ছোট নীল রঙের কণাগুলো এই শোষকের ভেতরে অবধি ঢুকে যাচ্ছে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে শোষকের ভেতরের অংশে কোনো নীল রঙের কণা ঢোকেনি, শুধুমাত্র বাইরের গায়েতে তারা গিয়ে আটকে যাচ্ছে। এইটা হচ্ছে অধিশোষণ, অর্থাৎ সেটা শোষকের ভেতরে ঢুকে পড়বে না বা অধিশোষকের ভেতরে ঢুকে পড়বে না। আর শোষণ মানে হচ্ছে যেটা শোষকের ভেতরে কণাগুলো ঢুকে পড়বে। এই দুটো হচ্ছে মেন ডিফারেন্স। যেমন এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে যে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডের যদি জলীয় বাষ্প দেওয়া হয়, তাহলে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড জলীয় বাষ্পকে টেনে নেবে নিজের শরীরের ভেতরে এবং রিয়াকশন করে দেবে। তাহলে এটা একটা রিয়াকশন হচ্ছে, সেই জন্য এটা শোষিত হয়ে যাচ্ছে, পুরোপুরি ভেতরে ঢুকে যাচ্ছে। কিন্তু সেই জলীয় বাষ্পকেই যদি সিলিকা জেলের ভেতরে রাখা হয়, অর্থাৎ সিলিকা জেল যদি জলীয় বাষ্পের ভেতরে রেখে দেওয়া হয়, তাহলে সিলিকা জেল কিন্তু তার সঙ্গে আলাদা করে রিয়াকশন না করে জাস্ট তাকে জলীয় বাষ্পগুলোকে টেনে রেখে দেবে। কোথায় পাবে সিলিকা জেল, বা এই উদাহরণ তোমরা কোথায় দেখতে পাও? তোমরা যখন নতুন জুতো কেনো, সেই নতুন জুতোর বাক্সে একটু চিনির দানার মতো ছোট ছোট পাউচ দেওয়া থাকে, সেইগুলো হচ্ছে সিলিকা জেল। অ্যাকচুয়ালি চামড়ার জুতোতে মূলত দেওয়া থাকে, তার কারণ হচ্ছে চামড়ার জুতোতে জল বা জলীয় বাষ্প বেশিক্ষণ লাগলে সেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সেটাকে টোটাল ড্রাই করে রাখতে গেলে আমাদেরকে কিন্তু এই ব্যবস্থা করতে হবে। ক্যালসিয়াম ক্লোরাইড কেন দেওয়া হচ্ছে না? কারণ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আবার ওর সঙ্গে রিয়াকশন করে অন্য পদার্থ তৈরি করে ফেলতে পারে, যেটা চামড়ারও ক্ষতি করতে পারে। সেই জন্যে সেটা না দিয়ে জাস্ট এটাকে অধিশোষিত করে নেওয়ার জন্য আমরা ব্যবহার করছি। অর্থাৎ অধিশোষণ মানে কিন্তু কোনো রিয়াকশন সেভাবে হয় না যে তা নয়, কম হয়, যেটা রাসায়নিক অধিশোষণে আমরা বুঝতে পারবো যে খানিকটা রিয়াকশন হয়তো বা হয়। তো মূলত অধিশোষণের মেন কাজ হচ্ছে জাস্ট তার বাইরে যে শোষিত পদার্থটা থাকবে সেটাকে আটকে নেওয়া। তাহলে অধিশোষণ কাকে বলা হয়? যখন একটি পদার্থ তার সংস্পর্শে থাকা অপর পদার্থকে তার অভ্যন্তরে প্রবেশ না করিয়ে উক্ত পদার্থের পৃষ্ঠতলে সঞ্চিত করে বা কেন্দ্রীভূত করে, সেইটাকে আমরা অধিশোষণ বা বহির্ধৃতি বলছি। যেমন উদাহরণটা তোমরা খুব ভালো করেই জানো। এই ধরনের উদাহরণ চিনি যখন উৎপন্ন হয়, চিনি উৎপন্ন হওয়া বা গুড় উৎপন্ন হওয়া, দুটোই তোমরা খুব ভালো করেই জানো। সেটা হচ্ছে আখের রস থেকে যে নির্যাসটা বেরিয়ে আসে, সেটাকে যখন ফোটাতে থাকি আস্তে আস্তে সেটা গুড়ে পরিণত হয়, অর্থাৎ হলুদ রঙের একটা কণা কণা পদার্থ, কঠিন পদার্থ, তার সঙ্গে তরল পদার্থের একটা মিশ্রণ তৈরি হয়, সেটাকে আমরা গুড় বলে ভাবনা চিন্তা করি। কিন্তু সেইখান থেকেই যখন চিনি উৎপন্ন করতে হবে, চিনির মিল, চিনির কল যেখানে আছে, সেখানে কি করতে হবে? ওই যে হলুদ রঙের পদার্থগুলোকে আস্তে আস্তে ওই রস থেকে বের করে আনতে হবে আলাদা করে। তা সেইটা করার জন্য কি করা হয়, যে প্রাণীজ অঙ্গার বা প্রাণীজ চারকোল যদি তার মধ্যে দিয়ে ওই গুড় জাতীয় পদার্থ বা চিনির দ্রবণকে, আখের রসের দ্রবণকে যদি চালনা করা হয়, তাহলে ওই যে রঙিন অশুদ্ধিগুলি থাকে ওইগুলো কিন্তু আস্তে আস্তে অধিশোষিত হয়ে যায় এবং দ্রবণ থেকে বেরিয়ে যায়। তার ফলে আমাদের গুড় না তৈরি করে চিনি তৈরি করাটা অনেক সহজসাধ্য হয়ে পড়ে। আরও প্রচুর উদাহরণ রয়েছে। অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস, এইগুলো
দেখা যাচ্ছে যে এগুলোকে যদি আমরা চারকোলের ভেতর দিয়ে চালনা করি তাহলে চারকোল এগুলোকে অধিশোষণ করে ফেলে। তাহলে চারকোল হচ্ছে এখানে অধিশোষক, মানে যে শোষণটা করছে, এবং অ্যামোনিয়া গ্যাস বা ওই কার্বন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন গ্যাস হলো অধিশোষিত পদার্থ। তাহলে আমরা অধিশোষণ ঘটনার দুটো অংশ দেখতে পেলাম, যে একজন যে অধিশোষণ করছে সেটাকে আমরা বলছি, সাধারণত সেটা কঠিন পদার্থ হয়, তো সেটাকে আমরা বলছি অ্যাডজর্ব্যান্ট। আচ্ছা, এখানে একটা কথা উল্লেখ করা উচিত ছিল আমার, এর ইংরাজি টার্মটা হচ্ছে অধিশোষণের অ্যাডজর্পশন, এডি। এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখতে হবে যে অ্যাডজর্পশন, আর শোষণটা হচ্ছে অ্যাবজর্পশন। উচ্চারণগত একটা বিরাট ডিফারেন্স রয়েছে। তো এডি অ্যাডজর্পশন বা অধিশোষণের ক্ষেত্রে আমরা যে পদার্থটা অধিশোষণ ঘটনাটাকে ঘটাচ্ছে, মানে যে টেনে নিচ্ছে নিজের বডি ওয়ালের গায়েতে, সেটাকে আমরা বলছি অধিশোষক বা অ্যাডজর্ব্যান্ট, BANT, অ্যাডজর্ব্যান্ট। আর যে পদার্থটা ওর গায়ে গিয়ে আটকে যাচ্ছে সেটা তরল হতে পারে, গ্যাস হতে পারে, সাধারণত এই দুটোই হয়। তো তরল এবং গ্যাস তারা যখন অধিশোষিত হয়ে যাচ্ছে, তারা ওই গায়ে গিয়ে আটকে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে অ্যাডজর্বেট। ইংরেজি টার্মগুলো একটুখানি দরকার। তাহলে যে টেনে নিচ্ছে নিজের গায়ে সে হচ্ছে অ্যাডজর্ব্যান্ট, BANT, আর যেটা অধিশোষিত হচ্ছে তরল বা গ্যাস সেটাকে বলা হয় অ্যাডজর্বেট। তাহলে বিভিন্ন এক্সাম্পলে আমরা দেখে নিই। আমরা দেখতে পেলাম যে চারকোল দ্বারা আমরা অ্যামোনিয়া গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস বা সালফার ডাইঅক্সাইড গ্যাসকে আমরা অ্যাডজর্পশন করাতে পারি, অধিশোষণ করাতে পারি। তাহলে এটা কঠিন পদার্থ, এটা টেনে নিচ্ছে নিজের গায়ে, তাহলে এটা অ্যাডজর্ব্যান্ট, আর যে গ্যাসগুলো ওর গায়ে গিয়ে আটকে যাচ্ছে তারা হচ্ছে অ্যাডজর্বেট। তেমনি মিথিলিন ব্লু জাতীয় পদার্থ তারা প্রাণীজ অঙ্গারে গিয়ে আটকে যায়, তাহলে প্রাণীজ অঙ্গার সেখানে অ্যাডজর্ব্যান্ট আর মিথিলিন ব্লু সেখানে অ্যাডজর্বেট। এছাড়া কিছুক্ষণ আগেই আলোচনা হলো যে আখের রস থেকে অশুদ্ধি যেগুলো থাকে হলুদ রঙের, যেগুলো গুড়ে থেকে যায়, কিন্তু যখন আমরা চিনি প্রস্তুত করি তখন সেগুলোকে রাখলে আর হয় না, তো তাদেরকে অপদ্রব্যগুলো সরানোর জন্য আমরা প্রাণীজ অঙ্গার বা চারকোলকে ব্যবহার করতে পারি। তাহলে সেখানে আবার প্রাণীজ অঙ্গার অ্যাডজর্ব্যান্ট হিসেবে কাজ করছে, এবং আখের রসে থাকা বিভিন্ন রঙিন অশুদ্ধি সেখানে অ্যাডজর্বেট হিসাবে কাজ করছে। এছাড়াও তোমরা বই থেকে আরো বিভিন্ন উদাহরণ দেখবে, নিজেরা অ্যাডজর্ব্যান্ট এবং অ্যাডজর্বেট সম্বন্ধে ভাবনা চিন্তা করবে। তো এখানে অ্যাডজর্পশনের উপর যে এক্সপেরিমেন্টগুলো হয়েছে সেই এক্সপেরিমেন্টের একটা রেজাল্ট নিয়ে কথা হচ্ছে। দেখা যাচ্ছে অধিশোষক বা অ্যাডজর্ব্যান্ট, যেটা কঠিন পদার্থ যেটার গায়ে তরল বা গ্যাসটা এসে আটকাবে, সেটার সমান ভর নেওয়া হলো। অর্থাৎ এই যে ছবিতে ভেতরের অংশটা লাল করে দেখানো হয়েছে, সেই ভরই এইটুকু অংশতেও লাল করে দেখানো হয়েছে, অর্থাৎ সমভর অ্যাডজর্ব্যান্ট নেওয়া হয়েছে। ডিফারেন্সটা কি? এখানে আমি ছোট সারফেস এরিয়া নিয়ে কাজ করছি, অর্থাৎ এর ঘনত্বটা অনেকটা বেশি রেখেছি, কিন্তু সেই ধাতুটাকেই আমি তো সেটা ধাতুই ধরে নিলাম, বা চারকোল জাতীয় পদার্থ যাই ধরি, সেটাকে আমরা হ্যামারিং করে তার সারফেস এরিয়াটা আমি যথেষ্ট বড় করেছি। এর ফলে এক্সপেরিমেন্টাল রেজাল্টে কি দেখা যাচ্ছে, ছোট সাইজের বা সারফেস এরিয়া যখন ছোট ছিল তখন কিন্তু তার পৃষ্ঠতলের পরিমাণটা কম ছিল, বা বলা যেতে পারে এখানে বারবার উঠে আসবে অ্যাক্টিভ সাইট বলে একটা কথা, যেখানে গিয়ে আটকাতে পারে অ্যাডজর্বেটগুলো। তাহলে তার যে জায়গাটা সেটা যত কমে যাবে তত কিন্তু আটকে থাকার পদার্থের পরিমাণও কমে যাবে, অর্থাৎ পৃষ্ঠতল কমে গেলে অধিশোষণটা কমে যাবে। কিন্তু যদি আমি সেই সমভরেরই আমি যদি পৃষ্ঠতলটাকে অনেকটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু অ্যাডজর্পশনটা অনেকটা বেড়ে যাবে, অর্থাৎ অ্যাডজর্পশন বা অধিশোষণ মাত্রাটা কি বলছে, অধিশোষক বা অ্যাডজর্ব্যান্টের পৃষ্ঠতলের বিস্তৃতির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ অধিশোষকের পৃষ্ঠতল বাড়লে অধিশোষণ মাত্রাও বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ যত সারফেস এরিয়া বাড়াবো তত এর অ্যাক্টিভ সাইটের পরিমাণটা বাড়তে থাকবে। তাহলে এই রেজাল্ট থেকে একটা জিনিস প্রমাণ হলো, সেটা হচ্ছে অধিশোষণ যে ফেনোমেনাটা ন্যাচারালি ঘটছে, এটা কিন্তু ন্যাচারালি ঘটে, আমাকে জোর করে ঘটানোর, আমি রেটটাকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ অধিশোষণ মাত্রা বাড়াতে পারি কমাতে পারি, কিন্তু প্রপার্টিটা নিজে থেকেই হয়।
তাহলে এই জায়গাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অধিশোষণ যে ঘটনাটা, এটা পৃষ্ঠতল বাড়ার সঙ্গে সঙ্গে তার অ্যাক্টিভ সাইট বাড়ছে এবং পৃষ্ঠতল বাড়ার সঙ্গে সঙ্গে তার মাত্রাটা যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি অধিশোষণ ঘটনাটা পিওরলি পৃষ্ঠতলীয় ঘটনা, এটা অভ্যন্তরে যাওয়ার কোনো ব্যাপার নাই। তাই যদি কোনো সময় কোশ্চেনে জিজ্ঞাসা করে যে প্রমাণ করো যে অধিশোষণ ঘটনাটি হলো একটি পৃষ্ঠতলীয় ঘটনা, তোমাকে এইভাবেই এক্সপেরিমেন্টাল রেজাল্ট দ্বারা ব্যাখ্যা করতে হবে যে দেখা গেছে যে একই ভরের অধিশোষক নিয়ে যদি আমরা কাজ করি, তাদের সারফেস এরিয়া যদি আমি বাড়াই, তাহলে দেখা যাচ্ছে যে অধিশোষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে বোঝা যাচ্ছে যে পৃষ্ঠতলীয় ঘটনা, কারণ পৃষ্ঠতল বাড়ছে বলেই কিন্তু অধিশোষণ মাত্রাটা বাড়ছে। আমাদের কাছে আরো কিছু চালু অধিশোষক রয়েছে, যার মধ্যে বারবার আলোচনা হলো চারকোল, সিলিকা জেল আছে, অ্যালুমিনা জেল আছে, বেন্টোনাইট আছে, আরো অনেক ধরনের ধাতু আছে যারা অধিশোষণ ঘটনাটা ঘটাতে পারে। এগুলো তোমরা বই থেকে দেখে নেবে। নেক্সট আমরা চলে আসছি অধিশোষণ এবং শোষণ, যেটা দিয়ে আমরা এই চ্যাপ্টারটা প্রথম শুরু করেছি, অর্থাৎ অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশন। দেখো এখানে ডিটা বড় করে লেখা আছে, এখানে বিটা বড় করে লেখা আছে। এই অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশনের মধ্যে কিছু পার্থক্য কিরকম ভাবে হচ্ছে। প্রথমত যেটা ব্যাপার হচ্ছে, অ্যাডজর্পশনটা আমরা দেখতে পেলাম এটা পৃষ্ঠতলীয় ঘটনা, অর্থাৎ শুধুমাত্র পৃষ্ঠতল বরাবরই ঘটে, পৃষ্ঠতলের পরিমাণ বাড়লে অ্যাডজর্পশন বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে একটা জিনিস বুঝতে পারছি, শুরুতে একটা পৃষ্ঠতলের ম্যাক্সিমাম অংশ ফাঁকা অ্যাডজর্বেন্টের, তাহলে শুরুতে কিন্তু অ্যাডজর্পশন হওয়ার রেটটা আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু কিছুক্ষণ বাদে যখন অ্যাক্টিভ সাইটগুলো অনেকটা অংশ ভর্তি হয়ে যায়, তখন কিন্তু অ্যাডজর্পশনের রেট কিন্তু কমে যেতে থাকে। কিন্তু শোষণের ক্ষেত্রে কি হবে? শোষণ প্রথমত এটা সমগ্র অংশের ঘটনা, অর্থাৎ যে শোষণ ঘটাচ্ছে সে শোষিত অংশকে টোটাল নিজের বডির ভেতরে ঢুকিয়ে নিচ্ছে, এবং এটা সমহারে ঘটতে থাকে। এটা যেমন বিষম হারে প্রথম দিকে রেট বেশি, পরের দিকে অ্যাক্টিভ সাইট কমে যাচ্ছে বলে আস্তে আস্তে রেটটা কমছে, সেটা কিন্তু হবে না। এটা মোটামুটি যতক্ষণ কেমিক্যালটা থাকবে, যতক্ষণ অ্যাডজর্বেন্ট এবং অ্যাডজর্বেট থাকবে রিয়াকশন করার জন্য, ততক্ষণ এটা সমহারেই চলতে থাকবে। উদাহরণেরও কিছু ডিফারেন্স লেখা আছে, যেমন অ্যামোনিয়া গ্যাস, সেটা চারকোলে দিলে সেটা অ্যাবজর্ব করে, সিলিকা জেল জলকে অ্যাবজর্ব করে, সরি এটা অ্যাবজর্ব বলে ফেললাম, এডি হবে, সিলিকা জেল জলকে অ্যাবজর্ব করে। আবার এটাও ঠিক, যখন এদেরকে সামান্য হয়তো হিট করা হবে, তখন কিন্তু এই গ্যাসগুলো আবার বেরিয়ে চলে আসবে। শোষণের ক্ষেত্রে যেটা হয়, সেখানে সাধারণত কেমিক্যাল রিয়াকশন হয়, সেটা হচ্ছে ধরো অ্যামোনিয়া গ্যাস, সেটা জলের ভেতরে যখন আমি দিই, তখন জল তার প্রায় 1200 গুণ বেশি অ্যামোনিয়াকে নিজের মধ্যে শোষণ ঘটিয়ে ফেলে, এবং তার কারণটা তোমরা জানো, সেখানে একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH তৈরি হয়। ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও তাই, ক্যালসিয়াম ক্লোরাইড জল শোষক হিসাবে আমরা কাজ করি ল্যাবরেটরিতে। বিভিন্ন গ্যাসের আমরা যখন জল থেকে যাদের মানে জলীয় বাষ্প থেকে মুক্তি ঘটানোর জন্য আমরা ক্যালসিয়াম ক্লোরাইডকে ব্যবহার করি, তো সেই ক্যালসিয়াম ক্লোরাইড জলকে নিজের শরীরের মধ্যে পুরোপুরি টেনে নিয়ে বিক্রিয়া করে নেয়। তো আগের দুটো পয়েন্টের সঙ্গে তোমাদের শুধুমাত্র অধিশোষণ এবং শোষণের ডেফিনেশনগত যে পার্থক্যটা সেটা বইতে দেয়া আছে, অর্থাৎ তোমাদের যে 2 নম্বরের কোশ্চেনটা বলেছিলাম, সেইখানে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে, শোষণ এবং অধিশোষণের পার্থক্য। তো আমরা অনেকটা এগিয়ে এসেছি অধিশোষণের ভেতরে। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে একটা কঠিন পদার্থ যখন, যেটাকে আমরা অ্যাডজর্ব্যান্ট বলছি, সেইটা যখন আছে, তার গায়ে যে গ্যাসটা বা যে তরলটা এসে লাগবে, তার একটা নির্দিষ্ট দূরত্ব থেকে আস্তে আস্তে তার দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে এই যে ছবিটা, এই ছবিটা থেকে এই ছবিটায় যেতে অধিশোষণ ঘটনাটা ঘটছে, অর্থাৎ এর অ্যাক্টিভ সাইটে এই কণাটা এসে লাগলো, এই কণাটা এসে লাগলো, এই কণাটা এসে লাগলো, আমি ধরে নিয়েছি আগে থেকে 2টো কণা আছে, তাহলে এই দিকের রিয়াকশনটা আমরা বলছি অধিশোষণ, ঠিক আছে। কিন্তু ঠিক তার অপোজিট ব্যাপারটা, অর্থাৎ অধিশোষিত হয়ে যাওয়ার পরে কোন একটা রিয়াকশন হয়তো তার ভেতরে ঘটে গেল, তারপরে এই কণাগুলো এখান থেকে রিলিজ হয়ে বেরিয়ে চলে যায়, এই ছবিটা আবার ফিরে আসে, তাহলে সেই ঘটনাটাকে আমরা বিশোষণ বলছি। অর্থাৎ এখানেও একটা সাম্য অবস্থা তৈরি হতে পারে, যেটা দেখানো মূল এসেন্সিয়াল, কারণ আমাদের সাম্য নিয়ে বারবার কাজ করতে হচ্ছে।
তো অধিশোষণকে যদি আমরা ফরওয়ার্ড রিয়াকশন ধরি, তার ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হচ্ছে বিশোষণ। তো বিশোষণের ডেফিনেশনটা দেখে নাও। যে প্রক্রিয়ায় অধিশোষকের পৃষ্ঠতল থেকে অধিশোষিত পদার্থ দূরীভূত হয়, দূরে চলে যায়, এবং উক্ত পদার্থের পুনঃপ্রাপ্তি ঘটে, মানে যেটা থেকে শুরু করেছিলাম অধিশোষক এবং অধিশোষিত দুটো আলাদা আলাদাভাবে পাওয়া যাবে, সেই পদ্ধতিটাকে বিশোষণ বলা হচ্ছে। অর্থাৎ এটা একটা ব্যাকওয়ার্ড রিয়াকশন। ফরওয়ার্ড রিয়াকশনটা অধিশোষণ, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা বিশোষণ, বা ইংরেজি টার্মটা দরকার ডিসঅর্পশন, অ্যাডসর্পশন আর ডিসঅর্পশন। তো অধিশোষণের কারণ আমরা যদি একটু আলোচনা করি। আচ্ছা, প্রথমে আমি এইটাকে অ্যাডসর্ব্যান্ট হিসাবে চিহ্নিত করছি, অর্থাৎ এটা কঠিন পদার্থটা, এবং কঠিন পদার্থের ভেতরে যে কণাগুলো রয়েছে সেখানে আমি লাল রঙের অংশ করে দেখিয়েছি। তো এটা হচ্ছে অ্যাডসর্ব্যান্ট, যেটা টেনে টানছে, আর এই যে বাইরের কালো রঙের গোলটাকে আমরা অ্যাডসর্বেট হিসাবে চিহ্নিতকরণ করছি, অর্থাৎ এটা গ্যাস বা তরল পদার্থ, এটা এর গায়ে এসে আটকাবে। তো দেখো, এই যে ভেতরের অভ্যন্তরের যে কণাটা, সেটা চারিদিক থেকে অন্যান্য কণা দ্বারা ব্যালেন্সড ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে। তাহলে এই ব্যালেন্স ফোর্স যারা যখন অ্যাট্রাক্টেড হচ্ছে, তার লব্ধি ভেক্টর যেটা অ্যাট্রাকশন, সেটা কোনো দিকেই কাজ করছে না, অর্থাৎ লব্ধি ভেক্টরটা 0। কিন্তু যখন এই কণাটার ক্ষেত্রে আমি দেখছি, তার এদিকের সঙ্গে এদিকের কাউন্টার ব্যালেন্স হয়ে যাচ্ছে, কিন্তু এই যে অভ্যন্তরের দিক থেকে যে অ্যাট্রাকশনটা সারফেসের কণাতে অ্যাক্টিং করছে, সেইটাকে ব্যালেন্স করার জন্য এই দিকে কোনো আলাদা করে ফোর্স নেই। তার ফলে এর লব্ধি ভেক্টরটা এদিকে কাজ করছে, অর্থাৎ অ্যাট্রাকশনটা ভেতরের দিকে কাজ করছে। তার ফলশ্রুতিতে এই কণাটাকেও তার নিজের গায়ের দিকে আস্তে আস্তে টানছে এবং টেনে ধরছে, যাতে এই দিকে এটা আটকে গেলে এই দুদিক থেকেই ব্যালেন্সড ভেক্টরটা ব্যালেন্স হয়ে যায়। সেই কারণের জন্য এটা অ্যাডসর্পশন করার প্রচেষ্টা করছে। এই জিনিসটাই তোমরা সারফেস টেনশনের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে দেখে নিয়েছো অলরেডি। এটা কঠিন পদার্থের ক্ষেত্রে খানিকটা ওই সারফেস টেনশনের মতনই ভাবনা চিন্তা করতে পারো, যে ভেতরের কণাগুলোর চেয়ে সারফেসের কণাগুলোর ওপরে আনব্যালেন্সড ফোর্স কাজ করছে, সারফেস পার্টিকেলের উপরে অপ্রতিসম বল কাজ করছে, যার ফলে কিন্তু অধিশোষকের গায়ে অধিশোষিত পদার্থটা এসে আটকাচ্ছে। এবার আমরা একটা থার্মোডাইনামিক প্যারামিটারে চলে যাব। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, সেই জন্য এই জায়গাটা ভালো করে বুঝবে। সেটা হচ্ছে অধিশোষণ একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি যখন করতে যাচ্ছি, কাউকে জোর করে অধিশোষণ আমাকে করাতে হচ্ছে না। এই যে চারকোলের ব্লকের ভেতর দিয়ে আমি ইক্ষু রসকে পাঠাচ্ছি, আখের রসকে দিয়ে ওই হলুদ রঙের কণাগুলো অধিশোষিত হয়ে যাচ্ছে, তার জন্য আমাকে আলাদা করে কোনো রকম কাজ করতে হচ্ছে না। তাহলে এটা স্বতঃস্ফূর্তভাবেই নিজে থেকে হচ্ছে। আর থার্মোডাইনামিক্সে আমরা একটা জিনিস জানি, যে কোনো স্বতঃস্ফূর্ত রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা জিটা অলওয়েজ একটা নেগেটিভ ভ্যালু। এটা কিন্তু আমরা জানি, এটা গিবস ফ্রি এনার্জির ডেফিনেশন থেকে আমাদের জানা উচিত। তাহলে ডেল্টা জিটা নেগেটিভ হবে যদি স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়। আর একটা জিনিস আমরা বুঝতে পারছি, সেটা আমরা একবার ছবিতে দেখাই। সেটা হচ্ছে এই ঘটনাটা এখানটা থেকে এখনো অধিশোষণ হয়নি এবং এখানে অধিশোষণ হয়ে গেছে। তাহলে এইখান থেকে এইখানে যেতে ডেল্টা এস অর্থাৎ এন্ট্রপি চেঞ্জটা কেমন হয়েছে দেখো। এখানে পার্টিকেলগুলো অনেকটা ফ্রিলি মুভ করতে পারছিল, অর্থাৎ র্যান্ডামনেস অনেক বেশি ছিল এখানে। কিন্তু এখানে যখনই তার গায়ে গায়ে আটকে গেল, তার র্যান্ডামনেস অনেক কমে গেল। অর্থাৎ এই ছবি থেকে এই ছবিতে যেতে গেলে, অর্থাৎ অধিশোষণ হতে গেলে, সেখানে কিন্তু ডেল্টা এসটা কিন্তু নেগেটিভ ভ্যালুর হয়ে যাবে, ডেল্টা এসটা কমে যাবে। তাহলে আমরা কি কি পেলাম? ডেল জিটা স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য নেগেটিভ, ডেল্টা এসটা অধিশোষণ প্রসেসের জন্য নেগেটিভ। এবার আমার থার্মোডাইনামিক্স রিলেশন কি আছে? ডেল জি ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। এইবার দেখো, টি এমন একটা টেম্পারেচার 0 কেলভিনের ওপরে থাকলেই টিটা একটা পজিটিভ কোয়ান্টিটি, ডেল্টা এসটা নেগেটিভ কোয়ান্টিটি। তার মানে আপাতত এই অংশটা বাদ দিয়ে টি ডেল্টা এস অংশটাকে ধারণা করো। টি ইন্টু ডেল্টা এস অংশটা তাহলে নিশ্চয়ই একটা নেগেটিভ কোয়ান্টিটি, কারণ টি এর সঙ্গে ডেল্টা এস গুণফল করলে, মাইনাসের সঙ্গে প্লাসের গুণফল করলে মাইনাস হবে। এইবার চলে এসো, তার সামনে একটা মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ মাইনাস টি ডেল্টা এস, এই ভ্যালুটা কিন্তু আবার পজিটিভ কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো,
ডেল জিকে নেগেটিভ হতে হবে, মাইনাস টি ডেল্টা এস এই টোটালটা একটা পজিটিভ কোয়ান্টিটি দাঁড়িয়ে গেছে। তাহলে এটাকে নেগেটিভ হতে গেলে এই ডেল্টা এইচটাকে কি হতে হবে, ভীষণ মাত্রায় নেগেটিভ হতে হবে। অর্থাৎ এই টি ডেল্টা এস এর মান যদি +40 হয়, এটাকে -100 হতে হবে। মানে আমি একটা রাফ উদাহরণ দিচ্ছি, তবে তো এইটাকে ব্যালেন্স করে এই ডেল জিটার মানটা নেগেটিভ থাকবে, তা নাহলে তো হবে না। তার মানে এখানে আমরা যেটা বুঝতে পারলাম, ডেল্টা এইচ মাস্ট বি হাইলি নেগেটিভ। কেন হাইলি নেগেটিভ? কারণ মড এইচ এর ভ্যালুটা এই মড টি ডেল্টা এস অর্থাৎ টি ডেল্টা এস এর মানের চেয়ে অনেকটা বেশি হতে হবে, এবং সেটা অবশ্যই নেগেটিভ কোয়ান্টিটিতে হতে হবে। তা না হলে কিন্তু অধিশোষণ হওয়া পসিবল নয়। এটা একটা প্যারামিটার। তাহলে অধিশোষণের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস কি কি পেলাম, ডেল জি নেগেটিভ, ডেল এস নেগেটিভ এবং ডেল্টা এইচটা তিনটেই হাইলি নেগেটিভ। ডেল্টা এইচটা তুলনামূলকভাবে অনেক বেশি নেগেটিভ এদের তুলনায়। এখানে এইগুলোই তোমাদের দেওয়া আছে, একবার দেখে নেবে। অধিশোষণ প্রক্রিয়ায় ডেল জিটা নেগেটিভ, ঋণাত্মক মানযুক্ত। ডেল এস এর মান এটাও হচ্ছে ঋণাত্মক, আর ডেল্টা এইচ এর মান উচ্চ মাত্রায় ঋণাত্মক। সুতরাং অধিশোষণ একটি তাপদায়ী বিক্রিয়া বা তাপমোচী বিক্রিয়া, যেখানে তাপ মোচিত হয়। আরেকটা কথা এখানে বলা হয়েছে যে সাম্য অবস্থা কখন অর্জন হবে, যখন ডেল্টা জি এর মান 0। এটা তো সর্বক্ষেত্রে ডেল জি = 0 যদি হয় একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, তখন সাম্য অবস্থা রচিত হয়। কার কার মধ্যে সাম্য? এই যে অধিশোষণ এবং বিশোষণ এর মধ্যে একটা সাম্য অবস্থা রচিত হবে কখন, যখন ডেল্টা জি নেগেটিভ, ডেল্টা জি 0। ডেল্টা জি নেগেটিভ যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু অধিশোষণটা চলতে থাকবে, এবং ফাইনালি একটা জায়গায় গিয়ে ডেল্টা জি 0 হয়ে যাবে এবং সাম্য অবস্থা রচিত হবে। যখন যে রেটে অধিশোষণ হবে সেই রেটেই বিশোষণ হতে থাকবে। এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, কোনো অধিশোষকের পৃষ্ঠতলে 1 মোল পরিমাণ পদার্থের অধিশোষণে যে পরিমাণ তাপ রিলিজ হয় বা উদ্ভূত হয় তাকে মোলার অধিশোষণ তাপ বা মোলার এনথ্যালপি অফ অ্যাডসর্পশন বলা হয়। এটাও একটু দেখে নেবে, ডেফিনেশন যে 2 নম্বরে সেখানে আসার সম্ভাবনা আছে। এই চ্যাপ্টারে কিন্তু বইয়ের কোশ্চেনগুলো করা অত্যন্ত আবশ্যক। যে কোশ্চেনগুলো আমি দিই তা বাদ দিয়েও বইয়ের চ্যাপ্টারের ভেতরে বইয়ের কোশ্চেনগুলো তোমরা অবশ্যই সলভ করে খাতায় লিখে রাখবে। এখানেও দেখে নাও, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই খাতায় সলভ করে লিখে রাখো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।